প্রতিটা বছর ক্যালেন্ডারের তারিখের মতোই 12ই ডিসেম্বর আসবে, 21শে ডিসেম্বর আসবে। তার মধ্য দিয়ে যদি আমরা কমরেড ত্রিদীপ চৌধুরীকে স্মরণ করি, যারা আমরা ত্রিদীপ চৌধুরীর পরবর্তী প্রজন্ম, তার মধ্য দিয়ে আমাদের যে দায়, আমাদের যে দায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না। ত্রিদীপ চৌধুরীর যে শিক্ষা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। তার প্রাথমিক শিক্ষার শুরুটা এই মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানের কাঞ্চনতলা স্কুল, পরবর্তীকালে জিয়াগঞ্জের বিজয় সিং স্কুল, এবং কলেজে পড়াশোনা করেছিলেন কৃষ্ণনাথ কলেজ। এবং যে সময় তিনি কৃষ্ণনাথ কলেজে ভর্তি হয়েছিলেন কৃষ্ণনাথ কলেজের ছাত্র হিসাবে, সেই সময় মুর্শিদাবাদের মাটি এবং বহরমপুরের মাটি হচ্ছে বিপ্লবী আন্দোলনের, বহরমপুরের আকাশে বাতাসে তখন বিপ্লবী আন্দোলনের অন্যতম একটা পরিবেশ। এবং প্রয়াত কমরেড ত্রিদীপ চৌধুরী যে সময় ছাত্র, সেই সময় এ দেশের বিপ্লবী আন্দোলনের প্রভাত প্রতিম নেতা, যাদেরকে বলা হয় বিপ্লবীদের গুরু, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, রবি সেন, প্রতুল গাঙ্গুলিদের মতো মানুষদের কাছাকাছি আসার সুযোগ এবং তাদের আদর্শ, তাদের চিন্তা চেতনার সংস্পর্শে আসার সুযোগ। উল্টো দিকে কৃষ্ণনাথ কলেজ হচ্ছে মাস্টারদা সূর্য সেন এই কলেজে পড়াশোনা করতেন। সেই সময় ভারতবর্ষের আকাশে বাতাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের দেশকে, দেশের মাতৃকে এই যে শোষণ থেকে শোষণ বঞ্চনা থেকে দেশকে মুক্তির জন্য যে লড়াই সংগ্রাম তখন ভারতবর্ষের আকাশে বাতাসে অবহিত হচ্ছে। এবং ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যখন সালটা 1930-31, যে সময় চট্টগ্রামের যে যুব বিদ্রোহের পরবর্তী সময়ে ব্রিটিশ শাসকরা যখন প্রচন্ড পরিমাণে সচেতন যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, বিশেষ করে অবিভক্ত বাংলার সেই সময়ে দাঁড়িয়ে যে কোনো জায়গায় যখন বিপ্লবী আন্দোলন সংগঠিত হচ্ছে, বিপ্লবী কার্যক্রম সংগঠিত হচ্ছে, সেই সংগঠিত যে সংগঠন তাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ব্রিটিশরা ব্রিটিশদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা সেই সময় লক্ষ্য করা যায়। এবং সেই সময়ে দাঁড়িয়ে মাত্র 19-20 বছর বয়সের যুবক কমরেড ত্রিদীপ চৌধুরী, তাকে ব্রিটিশরা ঘোষণা করে ডেঞ্জারিয়াস টেরোরিস্ট, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে। এবং ত্রিদীপ চৌধুরীকে তারা রাজস্থানের যে দেউলি ডিটেনশন ক্যাম্পে তারা পাঠায়। এবং ত্রিদীপ চৌধুরীর ভারতবর্ষের স্বাধীনতা 1947, এই 47-এর আগে ত্রিদীপ চৌধুরী তার খুব অল্প বয়সে প্রায় 10-12 বছর বিভিন্ন জেলে তাকে কাটাতে হয়েছে। কখনো দেউলি ডিটেনশন ক্যাম্পে, কখনো হিজলির ক্যাম্পে, বিভিন্ন জায়গায় তাকে কাটাতে হয়েছে। কিন্তু ত্রিদীপ চৌধুরী বরাবর বিশ্বাস করতেন তার রাজনৈতিক চেতনা, রাজনৈতিক দর্শন। একদিকে যখন কমরেড লেনিনের নেতৃত্বে, যখন সোভিয়েত রাশিয়ায়, যখন সমাজতান্ত্রিক বিপ্লবের পরবর্তী সময়ে যখন গোটা পৃথিবী জুড়ে চর্চা হচ্ছে যে পুঁজিবাদের বিরুদ্ধে, যখন সমাজতন্ত্রের চিন্তা চেতনা, চিন্তাধারা যখন ছড়িয়ে পড়ছে দেশে দেশে, যুব সমাজ যখন বিভিন্ন সময়ে এই সমাজতান্ত্রিক চেতনার সঙ্গে উদ্বুদ্ধ হচ্ছেন, সেই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে সেই সময় অনুশীলন সমিতির বিপ্লবীরা, অনুশীলন সমিতির প্রজন্মরা, ত্রিদীপ চৌধুরীরা সেই সময় অনুধাবন করেছিলেন ভারতবর্ষের মাটিতে এমন একটি রাজনৈতিক দলের প্রয়োজন, যে রাজনৈতিক দল শুধুমাত্র ব্রিটিশদের বিরোধিতা করে, ব্রিটিশদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে ভারতকে শুধু স্বাধীনই করবে না, পরবর্তী সময়ে স্বাধীন ভারতবর্ষে এমন একটা দেশ তৈরি হবে যে দেশের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বিপ্লবী সমাজতন্ত্র দল প্রতিষ্ঠিত হয়। এবং এই সমাজতন্ত্র দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে ত্রিদীপ চৌধুরী, যোগেশ চট্টোপাধ্যায়, রবি সেন, এই মানুষগুলো তারা যখন দলটাকে নিয়ে, দলটার আদর্শটাকে নিয়ে পাথেয় করে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দলটাকে ছড়িয়ে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যখন প্রতিদিন আমরা যখন খবরের কাগজ, টিভির দিকে চোখ রাখি, যখন দেখি যে রাজনীতির মধ্যে যে নীতিহীনতা, নৈতিকতার বড় অভাব, অসততার বড় অভাব, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যদি আমরা পিছনের দিকে, আজ থেকে 7 দশক 8 দশকের পিছনের দিকে ফিরে যাই, আমরা কখনো ভাবতে পারবো একজন সাংসদ আজকের দিনে দাঁড়িয়ে থেকে সংসদের যে বিলাসবহুল সুযোগ সুবিধা, এবং সেই সুযোগ সুবিধার মধ্য দিয়ে তাদের প্রতিদিন বিচ্যুতি যখন লক্ষ্য করা যায়, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যদি আমরা পিছনের দিকে ফিরে যাই 1952 সালে, যখন এই বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ যখন 2 হাত ভরে যখন ত্রিদীপ চৌধুরীকে আশীর্বাদ করে
দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছেন, 57 সালে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু ত্রিদীপ চৌধুরীর মতো মানুষ যার জীবন দর্শন কখনো ঘরে বন্দী থাকা নয়, সুযোগ সুবিধাকে ভোগ করে তার নীতিহীনতা তার আদর্শ ছিল না। যখন প্রায় 450 বছরের পর্তুগিজ শাসনে যখন গোয়ার সাধারণ মানুষ অত্যাচারিত, গোয়ার মানুষকে ব্রিটিশ ভারত থেকে যখন ভারতকে মুক্ত করবার লড়াই ত্রিদীপ চৌধুরীরা করছেন, উল্টো দিকে দেশ স্বাধীন হয়েছে 450 বছর পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্তি করবার লড়াই, তাকে ভারতবর্ষের পার্লামেন্টের সুযোগ সুবিধা সম্মান বৈভব তাকে আটকে রাখতে পারেনি। ত্রিদীপ চৌধুরী চলে গেছিলেন গোয়াতে সালাজারের জেলে 19 মাস বন্দী থেকে, সেই সালাজারের জেলে বন্দী থেকে গোয়ার মানুষকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গোয়াকে মুক্তি করেছিলেন 451 বছরের পর্তুগিজ শাসনকে। এবং সারা ভারতবর্ষ জুড়ে ত্রিদীপ চৌধুরী বিভিন্ন সময় কখনো পার্লামেন্টের ভেতরে কখনো পার্লামেন্টের বাইরে বারে প্রমাণিত করেছেন, বারে তার নিজের দল নিজের চিন্তা চেতনাকে প্রমাণ করেছেন যে ত্রিদীপ চৌধুরী একটা অনন্য অসাধারণ। যখন ভারতবর্ষের পার্লামেন্টে পণ্ডিত নেহেরু চোখে চোখ রেখে কথা বলবার স্পর্ধা সাহস কেউ দেখাতে পারত না, সেই সময় দাঁড়িয়ে বহরমপুরের সাংসদ কমরেড ত্রিদীপ চৌধুরী মুর্শিদাবাদের সাধারণ মানুষের যন্ত্রণার কথা, এই নিরীহ কৃষকদের মৃত্যুর প্রতিবাদে পার্লামেন্টে দাঁড়িয়ে জওয়াহরলাল নেহরুকে চোখে চোখ রেখে বলবার স্পর্ধা দেখিয়েছিলেন। আইদার গভর্নরকে এটাও কথা বলবার সাহস, কথা বলবার অধ্যক্ষের জন্য কখনো নেহরু ত্রিদীপ চৌধুরীর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেননি। কিন্তু বারে পার্লামেন্টে যখন ত্রিদীপ চৌধুরীর মতো মানুষেরা যখন বারে আলোচনায় অংশগ্রহণ করতেন, পণ্ডিত নেহরুর মতো মানুষরা যখন পার্লামেন্টে বসে তাদের আলোচনাকে শুনতেন, এটা ছিল একটা রাজনীতির সংস্কৃতি। এই রাজনীতির সংস্কৃতি ভারতবর্ষের পার্লামেন্টে নয়, মুর্শিদাবাদের রাজনীতিতে এই রাজনীতির সংস্কৃতি ছিল। এই মুর্শিদাবাদের জেলায় রাজনীতির অন্য ধারার মানুষ ছিলেন ডক্টর রেজাউল করিমের মতো মানুষ কংগ্রেসের নেতা ছিলেন এবং ঘটনাচক্রে ত্রিদীপ বাবুর বিরুদ্ধেই তিনি একবার পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনিচ্ছাকৃত সত্ত্বেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। এই আমরা যেখানে সভা করছি সেই রাস্তা থেকে একটু এগিয়ে গেলে বহরমপুর গোড়াবাজারের আগে এখনো কাত্তায়নী মেডিকেল আছে। কাত্তায়নী মেডিকেলের সামনে ডক্টর রেজাউল করিম সভা করছেন। সেই সভা দাঁড়িয়ে তিনি প্রকাশ্য মঞ্চে বলছেন যে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী রেজাউল করিম, আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদের সন্তান স্বাধীনতা সংগ্রামী ত্রিদীপ চৌধুরী ঠাকুরদা, অর্থাৎ ঠাকুরবাবু। আমাকে যদি ভোট দিতে ভালো না লাগে ঠাকুরবাবুকে ভোট দেবেন। আজকের দিনে দাঁড়িয়ে থেকে 2023 সালে যখন প্রতিদিন রাজনীতির খুনোখুনি, রাজনীতি নিয়ে হিংসা, তখন আমাদেরকে ভাবতে হবে, আমরা যারা ত্রিদীপ চৌধুরীর পরবর্তী প্রজন্ম ভাবতে হবে মুর্শিদাবাদ জেলার যে রাজনীতির সংস্কৃতি ঠাকুরবাবুদের হাত ধরে, ননী বাবুদের হাত ধরে, কিছুটা রেজাউল করিমদের হাত ধরে যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই সংস্কৃতি কিভাবে বিনষ্ট হলো, সেই সংস্কৃতি কিভাবে নষ্ট হলো, কিভাবে লুম্পেনের রাজনীতি মুর্শিদাবাদ জেলাকে গ্রাস করলো। সেই সময়ে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা যারা আরএসপির রাজনীতি করি, আমরা যারা বিপ্লবী বামপন্থার রাজনীতি করি, মুর্শিদাবাদ জেলার পরবর্তী প্রজন্মকে শুধুমাত্র আমরা জন্মদিবস হতে পারে, প্রয়াণ দিবস হতে পারে, সেই প্রয়াণ দিবস জন্মদিবসের দিনে দাঁড়িয়ে আমরা ত্রিদীপ চৌধুরী সম্পর্কে আলোচনার মধ্য দিয়েই আমাদের দায় দায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না। এই মুর্শিদাবাদ জেলার যারা মানুষ, নতুন প্রজন্ম হতে পারে, তারা বিভিন্ন কারণে আরএসপির মতাদর্শের সঙ্গে সহমত নয়, কিন্তু ত্রিদীপ চৌধুরী শুধুমাত্র আরএসপির সম্পদ নয়। ত্রিদীপ চৌধুরী আরএসপি দলের প্রতিষ্ঠাতা। ত্রিদীপ চৌধুরী হচ্ছে আসলে মুর্শিদাবাদ জেলার, যদি মুর্শিদাবাদ জেলা সৃষ্টি থেকে আজ অব্দি ধরা হয়, মুর্শিদাবাদ জেলার শ্রেষ্ঠ কৃতি সন্তানদের মধ্যে সর্বোচ্চ শিখরে থাকবে। এই প্রজন্মকে যদি ইতিহাস চর্চার জন্য উৎসাহিত করতে হয়, তাদেরকে মুর্শিদাবাদ জেলার ইতিহাসকে যদি জানতে হয়, ত্রিদীপ চৌধুরীকে জানতে হবে, ননী ভট্টাচার্যকে জানতে হবে। এটাই হচ্ছে মুর্শিদাবাদ জেলার ইতিহাস। সেই কাজ আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমরা যারা এখন আরএসপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সহমত পোষণ করি, তাদেরকে সেই কাজ করতে হবে। এবং ত্রিদীপ চৌধুরীর পার্লামেন্টের রাজনীতি এবং উল্টো দিকে যদি আমরা ধরি, বিভিন্ন সময় আলোচনা হয় যে বাঙালিদের মধ্যে প্রধানমন্ত্রী, বাঙালিদের মধ্যে রাষ্ট্রপতি। ভাবলে অবাক লাগে, ত্রিদীপ চৌধুরী যখন তার নেতৃত্বে গড়ে তোলে আরএসপির মতো একটি রাজনৈতিক দল,
পার্লামেন্টারি রাজনীতির মধ্য দিয়ে আরএসপি দল কখনোই খুব বড় রাজনৈতিক দল ছিল না। তা সত্ত্বেও ত্রিদীপ চৌধুরী দিল্লির রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে এমন একটা সম্মানের জায়গায় তিনি নিজেকে আসীন করতে পেরেছিলেন নিজের গুণ, যোগ্যতা, নিজের সততা, নিষ্ঠার মধ্য দিয়ে। 1974 সালে যখন তৎকালীন জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন রাষ্ট্রপতি প্রার্থী ফখরুদ্দিন আলী আহমেদ, সেই ফখরুদ্দিন আলী আহমেদের বিরুদ্ধে যখন সর্বসম্মত বিরোধীদের যে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে প্রয়াত নেতা কমরেড ত্রিদীপ চৌধুরীকে সারা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এক বাক্যে, বিনা বাক্যে তারা মেনে নিয়েছিল। ত্রিদীপ চৌধুরী সেই জায়গায় আসীন হয়েছিল। আজকের 21শে ডিসেম্বর কমরেড ত্রিদীপ চৌধুরীর প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা ত্রিদীপ চৌধুরী নিয়ে আলোচনা করব, ত্রিদীপ চৌধুরী অতীত নিয়ে আলোচনা করব, ইতিহাসের দিকে আলোচনা করব। কিন্তু ত্রিদীপ চৌধুরীর জীবন, দর্শন, চেতনা, চিন্তা নিয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে শিক্ষা নিতে হবে যখন প্রতিনিয়ত দেখছি আমরা মানুষ তার ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে প্রতিদিন মানুষকে বিভাজিত করা হচ্ছে। মানুষের প্রতিদিন দৈনন্দিন জীবন যন্ত্রার দাবিগুলোকে ভুলিয়ে দিয়ে মন্দির মসজিদের রাজনীতিকে সামনের সারিতে আনা হচ্ছে। আমরা যখন প্রতিদিন লক্ষ্য করছি যারা যুব সমাজ, যাদের নিজের খালি হাতে কাজ নেই, যাদের ভুখা পেটে ভাত নেই, সেই সময়ে দাঁড়িয়ে যুব সমাজকে বঞ্চিত করে এক শ্রেণীর অসৎ রাজনীতিবিদরা প্রতিদিন তাদেরকে বঞ্চিত করছে। আরএসপি যে রাজনীতির চেতনা, চিন্তা, ধারা, কমরেড ত্রিদীপ চৌধুরীরা, কমরেড ননী ভট্টাচার্যরা আরএসপির রাজনীতির মধ্য দিয়ে যে রাজনীতিকে ভারতবর্ষের রাজনীতিতে প্রবাহিত করবার চেষ্টা করেছিলেন, সেই রাজনীতির দর্শন, সেই রাজনীতির আদর্শকে পাথেয় করে আমাদেরকে আগামী দিনে এগিয়ে চলে যেতে হবে। সেটাই কমরেড ত্রিদীপ চৌধুরীর প্রয়াণ দিবসে আমাদের শপথ হোক। কমরেড ত্রিদীপ চৌধুরী লাল সেলাম, কমরেড ত্রিদীপ চৌধুরী অমর রহে।